এক সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ অবস্থা। দুই পক্ষে অব্যাহত পাল্টাপাল্টি হামলা। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। জোরালো হয়েছে ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জল্পনা। এদিকে দুই দেশের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সাথে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। ইরান ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে শুক্রবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে গুড লাক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি কি করবেন তা কেউ জানে না। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তেল আবিবকে তীব্র হুঙ্কার দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে জানান চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ কোনোটাই মানবে না তেহরান। বাড়ছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার তীব্রতা। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়িয়ে তুলছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। বিপরীতে পাল্টা হুঙ্কার তেহরানের কণ্ঠেও। সংঘাত শুরুর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। শুক্রবার করা হামলার জন্য ইসরায়েলকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওয়াশিংটনের কোনো শর্তও মেনে নেওয়া হবে না বলে জানান খামেনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা বার্তা দেন খামেনি। বলেন জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না, তাদেরকে দয়া দেখানো হবে না। নতুন করে তেহরানের কাছে খোজির ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনাকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় লক্ষ্য করেও। পাল্টা জবাবে ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানও। যদিও বেশ কয়েকটি ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব, তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে চলমান সংঘাতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কমে আসছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরায়েল। প্রতিদিন 28 কোটি 50 লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানে হামলা করার পর প্রথম 48 ঘন্টাতে এই খরচ প্রায় 150 কোটি ডলার। বিশ্লেষকদের মতে যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইরানের দাঁত ভাঙা জবাবে শুরু থেকেই ধরাশায়ী দখলদাররা। অতীতের ছোট কিংবা বড় সংঘাতের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি আর হতাহত দেখে চাপে নেতানিয়াহু। প্রতিবার হামলায় আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যেগুলো প্রতিহত করা হচ্ছে সেখানেও বিপুল অর্থ গুনতে হচ্ছে ইসরায়েলকে। দেশটির সংবাদ মাধ্যম দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে প্রতি রাতে ব্যয় হচ্ছে 28 কোটি 50 লাখ ডলার। আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার। টানা 6 দিন ধরে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এতে ফুরিয়ে আসছে অ্যারো মিসাইলের মজুদ। আইডিএফ প্রধানের সাবেক উপদেষ্টার মতে এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে 72 কোটি 50 লাখ ডলার। মাত্র 48 ঘন্টার লড়াইয়ে ইসরায়েলকে গুনতে হয়েছে প্রায় 150 কোটি ডলার, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায়। সাধারণত প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি আয়রন ডোম, ডেভিড স্লিং খুবই ব্যয়বহুল। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে। ধারণা করা হচ্ছে বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিকে দ্রুতই খাদের কিনারে নিয়ে দাঁড় করাবে। ইফশিতা জামান, চ্যানেল 24। অন্যান্য প্রসঙ্গ, আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য কক্সবাজারে ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এমন প্রতিবেদনে চলছে ব্যাপক আলোচনা। এ ধরনের তৎপরতা বাংলাদেশের জন্য ঝুঁকির যে আশঙ্কা করেছে সংস্থাটি,
তাতে একমত পর্যবেক্ষকরা। বলছেন বাস্তবে এমনটা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন সরকারের। গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। সেটাই বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে রাখাইন রাজ্যে যুদ্ধ করতে কক্সবাজারের ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সংগঠনগুলো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে রোহিঙ্গারা এই ধরনের যুদ্ধে জড়ালে চরম ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ। এর সাথে একমত বিশ্লেষকরাও। বিষয়টি ঘিরে বহুমুখী সংকট দেখছেন তারা। তারা তো বসে বসে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো ওদের মাতৃভূমি রক্ষার জন্য ওদের একটা দায়িত্ব আছে। যেহেতু আমাদের বর্ডার এরিয়াটা পুরাটাই আর মায়ানমারের যে অংশ পুরাটাই আরাকান আর্মিদের দখলে, যদি এই ধরনের কোনো সংঘর্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এইখানে একটা এফেক্ট আসবে। নিজস্ব টেরিটরিতে এটা তো একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতে পারে যদি আমার নিজস্ব টেরিটরিতে এরকম কোনো কিছু হয়ে থাকে। তবে মায়ানমারের অভ্যন্তর থেকে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি বা যেটুকু আমার বোঝাপড়া আছে, মায়ানমারের অভ্যন্তর থেকে কিন্তু নানা ধরনের রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে, তাহলে বাংলাদেশের সাথে আরাকান আর্মির বাইলেটারাল একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত। এই প্রত্যাবাসন প্রক্রিয়া যখন কথা ওঠে বারবার কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের গ্রুপগুলো তৈরি হয়ে আসে। সে জায়গাতে 12-13 লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে যাবে। তবে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন নিয়ে তেমন উদ্বিগ্ন নয় শরণার্থী কমিশন। তারা বলছেন উকিয়া টেকনাফের ক্যাম্পের ভেতরে রোহিঙ্গারা নিরাপত্তার মধ্যে আছে কিনা সেটাই তাদের কাছে বড় বিবেচ্য বিষয়। তথ্য আমাদের কাছে জানা নেই, তবে যেহেতু তারা তাদের দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের প্রতি হত্যা নির্যাতন জেনোসাইড করা হয়েছে, তারা তাদের দেশে যদি গিয়ে কিছু করে থাকে ওইটা তো আমাদের নলেজে নেই। না, আমরা ক্যাম্পে ওইরকম কোনো কিছু ফিল করছি না। আমাদের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। গেল রমজানে জাতিসংঘের মহাসচিব সহ ক্যাম্প সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন আগামী রমজানে মিয়ানমারে গিয়ে ঈদ করবেন রোহিঙ্গারা। সেই ঘোষণার পর থেকে প্রত্যাবাসন নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নতুন তথ্য দিল ক্রাইসিস গ্রুপ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। ভারতে বিমান দুর্ঘটনার পর উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে সতর্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাই যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ সংস্থাটির। আর আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমানকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞের। মাহফুজ কামালের রিপোর্ট। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় প্রায় 250 যাত্রীর মৃত্যুতে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও। কেননা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও 6টি বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 4টি বোয়িং 787, বাকি 2টি বোয়িং 789 মডেলের। ভারতের সেই বিমান দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে বহু সমীকরণ, যার একটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাব। বিমানের দাবি, বাংলাদেশি এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় সংস্থাটি। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে কোনো বিমানের ইঞ্জিন থেকে যন্ত্রাংশ ঠিক কী অবস্থায় আছে সেটিও। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সাথে সাথে রিয়েল টাইম নোটিফিকেশন চলে যায় কেন্দ্রীয় প্রকৌশল শাখায়। আমাদের এয়ারক্রাফটগুলো বা এভিয়েশন সেক্টর এটা কিন্তু সবসময় আপনার মানে আন্ডার ক্লোজ কন্ট্যাক্ট এবং ক্লোজ মনিটরিংয়ে থাকে, যার ফলে এই আপনার এখান থেকে সিলেট যায়, সিলেট থেকে দুবাই যাচ্ছে, মানে যেখানেই যাক প্রত্যেকবার ফ্লাই করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার এগুলো চেক আপ হয়। চেকিং ছাড়া কিন্তু কোনো এয়ারক্রাফটেই আপনার ফ্লাই করে না। দীর্ঘদিন ধরে উড়োজাহাজের বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণ করছেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। তার মতে আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে হতে হবে আরও বেশি সতর্ক। এক্ষেত্রে সামান্যতম ত্রুটি ও গাফিলতিরও সুযোগ নেই। এইসব জাহাজ ইলেকট্রনিক্যালি সব কিছুই বলে দেয়, কিন্তু তাই বলে আমাদেরকে পুরোপুরি জাহাজের উপর নির্ভর করলে হবে না। তো কমন সেন্স কাটাতে হবে যে এই ওয়েটটাকে এটা সম্ভব। আজকে খুব হাই টেম্পারেচার, লেট আস ক্যালকুলেট লিটল মোর। আমাদের দেশে তো অনেক হাই টেম্পারেচার হয়ে যায়, বা যদি আমরা সি লেভেল থেকেই যদি হাই টেম্পারেচার ইয়ে করি তাহলে আমরা ক্যালকুলেট করি তা ঠিক হয়েছে, চেক ব্যাক রিচেক করি যে ঠিক আছে এই ফিডব্যাকগুলো কম্পিউটারে যে ইনসার্ট করলাম এরোপ্লেনের কম্পিউটারে এগুলো ঠিক আছে কিনা। ইউরোপ, কানাডা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন গন্তব্যে বোয়িংয়ের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। বাসায় চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 6 মে লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যান বেগম জিয়া। এ সময় উপস্থিত ছিলেন তার চিকিৎসা বোর্ডের সদস্যরা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 12টায় গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। পরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। বেগম জিয়ার চেক আপে অনলাইনে যুক্ত ছিলেন ডাক্তার জোবাইদা রহমান। জানান, তারেক রহমান নিয়মিত মায়ের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে। ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। অর্থাভাবে করা যায়নি প্রাক মৌসুম জরিপ, তাই পদক্ষেপ নিতে না পারায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড। ঢাকার বাইরে নাজুক পরিস্থিতি বরগুনা সহ 5টি জেলার। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশের, যাকে লজ্জাজনক বলছেন সংস্থাটির মহাপরিচালক। ডেঙ্গু, করোনা একই সময়ে 2 রোগের প্রকোপে চরম ঝুঁকিতে সাধারণ মানুষ। এবার ডেঙ্গুর আগাম সতর্কবার্তা দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। রাজনৈতিক পট পরিবর্তন আর অর্থের অভাবে ঠিক সময়ে করা যায়নি প্রাক মৌসুম জরিপ। আমাকে 8-10 জন লোকের যদি আমি একটা মিটিং করি, হ্যাঁ, সেটা আসলে নিজের পকেট থেকে ইয়ে করে খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না। আমার ফান্ড একদম জিরো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ফেব্রুয়ারিতে ঢাকা, পরের মাসে দেশের 8টি বিভাগে জরিপ চালায় IEDCR। মাল্টি স্টোরি বিল্ডিং এ সবচেয়ে বেশি মসকিউটো ব্রিডিং প্লেস পাওয়া গেছে। বুধবার সেই জরিপের আদ্যপান্ত তুলে ধরে IEDCR। জানানো হয়, ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকিতে। রাজধানীর বাইরে নাজুক পরিস্থিতি বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালীর। ঝিনাইদহ এবং মাগুরা দেখি তাহলে 60 এবং 55, মানে এটা কত করবে? এটা অনেক হাই, তাই না? বুটো ইন্ডেক্সের কথা যদি আমরা খেয়াল করি, এই 2 জায়গায় অনেক হাই। এবং পিরোজপুরে 20 আর পটুয়াখালী সিটি মিউনিসিপ্যালিটি এরিয়াতে 19.26 বুটো ইন্ডেক্স। সংস্থাটি জানায়, সুপেয় পানির অভাব মেটাতে পানি ধরে রাখার প্রবণতায় বরগুনায় বেড়েছে এডিসের প্রকোপ। ওরা খাওয়ার জন্য পানি জমিয়ে রাখে, যেহেতু সল্ট ওয়াটার বেশি, পানি জমিয়ে রাখে। এই জমা পানিটাকে মনে করা হচ্ছে যে একটা ডেঙ্গির একটা উৎস মনে করা হচ্ছে এখানে। আর জিওগ্রাফিক্যালি বরগুনায় অবশ্যই অনেক ডোবানালা আছে, এটার কারণ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এত প্রাণহানির পরও সচেতনতা বাড়েনি মানুষের মাঝে। অত্যন্ত দুঃখজনক, বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়ে আসলে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা আসলে ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব ভোলার শতাধিক তরুণ ও পরিবার। কারো কারো হদিস মিললেও এখনও নিখোঁজ অনেকে। এই অবস্থায় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের ষাটোর্ধ্ব হাসান বানু পরিবারের সচ্ছলতা ফেরাতে ছোট ছেলেকে পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। অথচ তার আদরের ধন স্বপ্ন পূরণে গিয়ে শিকার হন প্রতারণার। সেখানে 2 বছর কোনো রকম কাটালেও শেষ পর্যন্ত ঠাঁই হয় কারাগারে। 10 লাখ নিয়েছে, 12 লাখ নিয়েছে, 13 লাখ নিয়েছে। আমি এদিনের দাবি নেই আমার কাছে। আমি একটি দাবি আপনার কাছে, আমার পুত্রে আমি চাই। 10 লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইব, এবার ছুটাই নাই। হিডিয়া আবার কয় ছুটাইব, 3000 টাকা দিছি, ওনা আমার কাছে 15 টাকা লাগবে। স্যার, আমিও কিভাবে দিমু?
একই অবস্থা ইদ্রিস ও খাদিজার পরিবারের। ধার দেনা করে ছেলেদের বিদেশ পাঠালেও এখনও বয়ে বেড়াচ্ছেন ঋণের বোঝা। এত কিছুর পরও প্রিয়জনকে জীবিত ফেরত চান অসহায় পরিবারগুলো। আমাদের ছেলে সন্তানকে যেভাবে ভালো থাকতে পারে এইভাবে থাকার মতন ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, এই দেশও কান্দে, এই দেশের পরিবারও কান্দতে আছে। এইটার একটা সুষ্ঠু আমরা বিচার চাই। সম্প্রতি মানব পাচার চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সচেতন মহল। অপরাধীরা এতটা প্রভাবশালী যে ভিকটিম অনেক ক্ষেত্রেই আইনের আশ্রয় নিতে সাহস পায় না। তবে সরকার যদি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, একবার যদি তাদের পাসপোর্ট ব্ল্যাক লিস্টেড হয়, তাহলে তারা ভয়ে আর এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এই ক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে গিয়ে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে এই পরিবারটি। বিদেশ যাওয়ার স্বপ্নই তাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতারণার শিকার ও মানব পাচার রোধে সরকারি কার্যকরী ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা।